এই 10 প্রস্তাবের মধ্যে 10 প্রস্তাব আমি জানি না, ইসরায়েলের কথা, সেই 10 প্রস্তাব জানি না। ট্রাম্প ইরানের সাথে কি করেছে আমাদেরকে বলা হয় নাই। আমাদেরকে যেহেতু বলা হয় নাই, এই যুদ্ধবিরতি আমার মাথায় নেই, এরকম একটা ব্যাপার। ট্রাম্প হয়তো ইসরায়েলকে চাপ দিয়েছে, ইসরায়েল বলছে ঠিক আছে ইরানের উপর আমরা হামলা চালাবো না, কিন্তু লেবাননের উপরে আমরা হামলা চালাবো। তো লেবাননের উপরে যে হামলা এতদিন পর্যন্ত যেই লেভেলে চালিয়ে আসছিল, ইসরায়েল আজকে সেটা 100 পরিমাণ বাড়িয়েছে। কেন বাড়িয়েছে? কারণ হচ্ছে এই যুদ্ধবিরতিতে যে ইসরায়েলকে রাখা হয়নি, ইসরায়েলকে জানানো হয়নি, ইসরায়েলের কথাগুলো মানা হয়নি, এটাতে ইসরায়েল যে ট্রাম্পের উপরে ব্যাপক পরিমাণে খ্যাপা, ট্রাম্পের উপরে ব্যাপক পরিমাণে আক্রোশ, সেই আক্রোশটা সে লেবাননে দেখাচ্ছে। ভুক্তভোগীকে লেবাননের মানুষ। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল না হয় এটা করছে এবং ইসরায়েল এটা করে এটা মোটামুটি প্রমাণিত। এমনকি এই যুদ্ধবিরতি স্বাক্ষরের পর প্রায় সবাই এটা বলেছে যে ইসরায়েল এই ধরনের একটা ঘটনা ঘটাতে পারে, এটার সম্ভাবনা অনেক বেশি। এমনকি আমেরিকা থেকেও বলা হয়েছে যে এই যুদ্ধবিরতি বাস্তবায়ন করার জন্য ট্রাম্পের প্রথমে ইসরায়েলকে ঠেকাতে হবে, ইসরায়েল যেন এই যুদ্ধবিরতি কোনোভাবেই নষ্ট না করে। ইসরায়েল এই যুদ্ধবিরতি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। সংযুক্ত আরব আমিরাত কেন? দেখেন, এই যুদ্ধবিরতির ঘোষণার পরপরই জাস্ট হচ্ছে কয়েক ঘন্টা পর সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনী, সেই বিমান বাহিনীর জন্য ফ্রান্স থেকে কেনা যে যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানগুলো ইরানের সিরি এবং লাভানা দ্বীপে তেলের রিফাইনারিতে আক্রমণ করলো। কখন করলো? যুদ্ধবিরতির ঘোষণার পর। সংযুক্ত আরব আমিরাত, ভাই তোর কি ঠেকায় পড়েছে এখানে যে আক্রমণ করার? সংযুক্ত আরব আমিরাতের যে প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা আনোয়ার গার্গাস, সে বলেছিল যে এই যুদ্ধবিরতির পর এই যুদ্ধবিরতিতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে সংযুক্ত আরব আমিরাত। যদি সেটাই হয় তাহলে সেই যুদ্ধবিরতি ভঙ্গ করে কেন গিয়ে ইরানের দ্বীপে তেলের রিফাইনারিতে আক্রমণ করতে হবে? ওইদিকে ইসরায়েল করতেছে, এদিকে সংযুক্ত আরব আমিরাত করতেছে। পরে কি করলো? পরে হচ্ছে ইরান 17টা ব্যালিস্টিক মিসাইল এবং 35টা ড্রোন নিক্ষেপ করলো সংযুক্ত আরব আমিরাতের দিকে। বলল আমাদের এখানে আক্রমণ হয়েছে, আমরা পাল্টা আক্রমণ করব। কোথায় গেল যুদ্ধবিরতি? নাই। এখন এই ধরনের পরিস্থিতিতে যুদ্ধবিরতি ভঙ্গ করলে কি করা হয়? যে মধ্যস্থতা করেছে, যে বা যারা মধ্যস্থতা করেছে তাদের কাছে কমপ্লেন করা হয়, দেখো অমুকে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে, তুমি তার উপরে, তার মাথার উপরে মুগুর মারো। এখন যে যুদ্ধবিরতি মানে এখানে মধ্যস্থতা করেছে, সে তো মুগুর মারার পর্যায়ে নাই, বরং উভয় পক্ষ তার মাথায় মুগুর মারে। যুদ্ধবিরতি যে মধ্যস্থতা করেছে, এখানে হওয়া উচিত যে যুদ্ধওয়ালা দুই পক্ষ তার কাছে এসে বলবে যে হ্যাঁ হুজুর আমি এটা মেনে নিচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে যে যুদ্ধবিরতি করেছে মধ্যস্থতা, সে উভয় পক্ষের কাছে গিয়ে বলছে জি জনাব আমি এটা মেনে নিয়েছি, তুমি এটা যাচ্ছ ওকে ঠিক আছে, তুমি এটা যাচ্ছ ওকে ঠিক আছে, তুমি যা বলতেছো আমি সেটা ওর কাছে বলবো, তুমি যা বলতেছো আমি সেটা ওর কাছে বলবো। এখন এই যে ইরান আবার সেখানে কি করলো? পাল্টা আক্রমণ করলো। তাতে কি হলো? তাতে 2 জন আরব আমিরাতের নাগরিক এবং 1 জন ভারতীয় নাগরিক আহত হলো। কোথায় হচ্ছে? সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির হাবশান গ্যাস কমপ্লেক্সে। কখন হয়েছে এটা? এই যুদ্ধবিরতির চুক্তির পরে। শুধুমাত্র সেখানেই না, আবুধাবিতেই না, দুবাইতে আক্রমণ হলো, এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল ঠেকালো। কুয়েত বলল যুদ্ধবিরতির পরে যে আমার উপরে আক্রমণ হয়েছে। কে আক্রমণ করেছে? ইরান থেকে নাকি ইরাক থেকে, ইরাকের প্রক্সিরা নাকি অন্য কেউ, নাকি ইসরায়েল থেকে? কোনো খবর না, আক্রমণ হয়েছে। নেতানিয়াহু বলল যে এই যুদ্ধবিরতিতে লেবানন নাই, আমি লেবাননের উপরে আক্রমণ চালাবো। যুদ্ধবিরতির পরপরে তেলের দাম 115 থেকে $95 নেমে আসলো। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলল এটা একটা ভঙ্গুর যুদ্ধবিরতি, ভঙ্গুর যুদ্ধবিরতি, এই যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে যেতে পারে। তারপরে কি হলো? 10 মিনিট
100টা যুদ্ধ বিমান, 200টা হামলা, 100-র বেশি মানুষ নিহত। কোথায়? লেবাননে। কে করলো? আমেরিকা। আমেরিকার দোসর ইসরায়েল। আমেরিকা সরাসরি না করলো। দেখেন, আমেরিকার প্রেসিডেন্ট গত সপ্তাহে ইসরায়েলকে কয়েকশো বিলিয়ন ডলারের অস্ত্র দিল। সেখানে প্রায় 20,000-এর মতো বোমা ছিল। কি ধরনের বোমা? 1000 পাউন্ডের বোমা। আজকে ইসরায়েল সেগুলোকে ব্যবহার করলো লেবাননে। কার অনুমতিতে? কার অস্ত্র দিয়ে? তো এই যে এই ধরনের একটা যুদ্ধবিরতি, প্রশ্ন আপনাদের কাছ থেকে আসে, যুদ্ধবিরতি কতদিন টিকবে? আমেরিকা এই যুদ্ধবিরতি যতদিন টেকাতে চাইবে ততদিন। ওদিকে এই যুদ্ধবিরতি যে ইসরায়েল ভঙ্গ করলো, যুদ্ধবিরতির একটাই মাত্র উপকরণ ছিল, একটা উপকরণের উপর ভিত্তি করে মূলত যুদ্ধবিরতি হয়েছে। সেটা কি? হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, আমেরিকা আক্রমণ বন্ধ করবে। ইরান বলল ওকে আমি হরমুজ প্রণালী খুলে দেব, আমেরিকা বলল ঠিক আছে আক্রমণ বন্ধ করবে। এটাই তো ছিল মূল। ইরান বলল এই যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত ছিল, লেবাননের উপরে আক্রমণ হয়েছে, আমি হরমুজ প্রণালী বন্ধ করে দিলাম। হরমুজ প্রণালী বন্ধ করে দিলাম। যদি লেবাননের উপরে আক্রমণ বন্ধ না হয়, হরমুজ প্রণালী ওপেন হবে না। বুঝেন? এখন প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতিতে ট্রাম্প কি করবেন? প্রশ্ন হচ্ছে ট্রাম্প কি করবেন? ট্রাম্প কি ইসরায়েলকে থামাবেন যে এই ইসরায়েল, ইরানের সাথে আমার কথা ছিল হরমুজ প্রণালী খোলার, ইরান হরমুজ প্রণালী খুলেও দিয়েছে, তোমার জন্য হরমুজ প্রণালী বন্ধ, সুতরাং তুমি লেবাননে আক্রমণ করো না। করতে পারবে কিনা ট্রাম্প? দ্বিতীয়, যদি এটা না করে, সে কি ইরানকে বলবে যে এই ইরান, লেবানন এটার মধ্যে অন্তর্ভুক্ত নাই, ইসরায়েল যা করছে সেটা ঠিক আছে, তুমি হরমুজ প্রণালী খুলে দাও, নাইলে আমি আবার আক্রমণ করব। তাহলে তো যুদ্ধবিরতি নাই। আর যদি সে এই দুইটার কোনোটাই না করে, এবং যদি সে চোখ বন্ধ করে শুধু বলতেই থাকে যে আমি একটা যুদ্ধবিরতি করেছি, হরমুজ প্রণালী খোলা, হরমুজ প্রণালী খোলা, তেলের দাম কমুক, বাজার কমুক, মাথা ঠান্ডা হোক, যদি এটা করতে থাকে, তাহলে এই যুদ্ধ আমেরিকা ইসরায়েল ইরানের মধ্যে, ইসরায়েল লেবাননের মধ্যে, ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে চলতে থাকবে। এখন এই ইকুয়েশন আপনি বলেন যে এই যুদ্ধবিরতি কোন দিকে যাচ্ছে? ওদিকে ট্রাম্প বলছে যে ইরানের সাথে তাদের যথেষ্ট পরিমাণে যোগাযোগ হচ্ছে, যোগাযোগ চলছে। তবে একটা কথা বলছে যে ইরান যে 10টা প্রস্তাবের কথা বলেছে, 10টা পয়েন্ট প্রকাশ করেছে, আমেরিকার হাতে যে 10টা পয়েন্ট এসেছে সেই 10টার সাথে ইরানের 10টা মিলে না। বুঝেন মেলা, বুঝেন খেলা। এখন যদি ইরান বলে যে আমরা পাকিস্তানের কাছে যেই 10টা প্রস্তাব দিয়েছি সেই 10টা প্রস্তাবই হচ্ছে এই 10টা, এখন পাকিস্তান তোমার কাছে পাল্টাই দিয়েছে কিনা আমি জানি না, তখন কি হবে? অথবা আমেরিকা যদি বলে যে পাকিস্তান আমাকে যে 10টা দিয়েছে সেই 10টার উপরেই মূলত কথা হয়েছে, এবং পাকিস্তান যদি বলে সেই 10টার উপরে কথা হয়েছে, তাহলে কে মিথ্যা হবে? এমন একটা পরিস্থিতি, যেহেতু এখানে দুই পক্ষ উপস্থিত থেকে কোন একটা কাগজের উপরে স্বাক্ষর করে নাই, এই পক্ষের কাগজ ওই পক্ষের কাছে দেওয়া হয়েছে। এখন মধ্যস্থতাকারী যে, তার এখানে সামনে এসে বলতে হবে যে আমি এই কাগজ দিয়েছিলাম। এখন কথা হচ্ছে যে সে গতকালকে বলেছে যে এটার মধ্যে লেবানন অন্তর্ভুক্ত ছিল, অন্তর্ভুক্ত আছে। আজকে ট্রাম্প বলছে লেবানন অন্তর্ভুক্ত নাই, সেটা বলছে না এখনো পর্যন্ত, কিন্তু সে আস্তে আস্তে ওই দিকে যাচ্ছে মনে হচ্ছে। সে বলছে আমাদের কাছে যে 10টা প্রস্তাব দেয়া হয়েছে সেই 10টা প্রস্তাব আর ইরান যে 10টা শেয়ার করেছে সেগুলোর সাথে মিল নেই। এখন সেই মিলটা কি একটা দুটো ধারায়, যে ধারাগুলো এই পরমাণু অস্ত্র নিয়ে, নাকি সেই ধারা এই লেবানন নিয়ে?
যদিও এটা মোটামুটি বোঝা যায় যে এই যুদ্ধবিরতিতে ইরান প্রথম দিকে যে কথাগুলো বলে আসছিল, যে শর্তগুলোর কথা বলে আসছিল, সেগুলোতে লেবানন অন্তর্ভুক্ত এইভাবে ছিল না। কিন্তু গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্পষ্ট বক্তব্য যে লেবানন এই যুদ্ধবিরতিতে লেবানন সহ অন্য সব ফ্রন্ট, সব দেশ অন্তর্ভুক্ত। তাহলে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত কেন এই যুদ্ধবিরতি ভঙ্গ করে আক্রমণ চালাচ্ছে? এখন দেখেন, ইসরায়েল যে লেবাননে 100-র বেশি লক্ষ্যবস্তুতে হামলা করলো, এটা কিন্তু ইরানকেও একটা বড় চাপের মধ্যে ফেলে দিল। যদি আমেরিকা শেষ পর্যন্ত বলে যে হিজবুল্লাহ এই যুদ্ধবিরতিতে নাই, এবং হিজবুল্লাহকে অন্তর্ভুক্ত না করে যে না, এই যুদ্ধবিরতি শুধু হরমুজ প্রণালী নিয়ে, তোমার উপর আক্রমণ করবো না, তুমি হরমুজ প্রণালী খুলে দাও, তখন ইরান কোনটা মেনে নেবে? হিজবুল্লাহর প্রতি তার সংহতি, নাকি হরমুজ বন্ধ করে এই যুদ্ধকে আরো সামনের দিকে তীব্রভাবে নিয়ে যাওয়া? এখন ইসরায়েল এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলো যেখান থেকে এই যুদ্ধে আবার হচ্ছে একটা গোলমাল লাগিয়ে দিল। অর্থাৎ এমন সব ইকুয়েশন খেললো যে ইকুয়েশনে এখন না ট্রাম্প পারবে কোনোটা ছেড়ে কোনোটা ধরতে, না ইরান পারবে কোনোটা ছেড়ে কোনোটা ধরতে, না পাকিস্তান পারবে যে না এটার মধ্যে হিজবুল্লাহ অন্তর্ভুক্ত ছিল না, আমি গতকালকে যেটা বলেছি সেটা সঠিক না এটা বলতে। এখন কূটনৈতিক অচল অবস্থা তৈরি হবে, কিন্তু এই কূটনৈতিক অচল অবস্থার জন্য সংকট থেমে থাকবে না, সংকট সামনে গড়াতে থাকবে। ইতিমধ্যে শিল্প স্থাপনাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, পাইপলাইনে বিকল্প রুটে ড্রোন হামলা হয়েছে, সার উৎপাদন আটকে গেছে, ওদিকে তেলের সরবরাহ বন্ধ আছে। বিশ্ব তেলের বাজারে একটা পজিটিভ ইঙ্গিত আসার কারণে তেলের দাম কমছে, ব্যাপক পরিমাণে তেল আসার কারণে কমে নাই। এই যুদ্ধ যদি 10 দিন পরে বন্ধ হয়, তারপরও হচ্ছে বাজারে যে তেল দরকার, যে পরিমাণে দরকার, সেটা পুরোপুরি হচ্ছে বাজারের চাহিদা অনুযায়ী সাপ্লাই দিতে হয়তো আরো 6 মাস লেগে যাবে। কিন্তু যে ইতিবাচক বার্তাটা মার্কেটকে বা বিশ্বকে দেয়া হয়েছিল, সেখানে ব্যাপক পরিমাণে একটা ধাক্কা খেল। যুদ্ধবিরতি নিয়ে 3 পক্ষের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা, ভিন্ন ভিন্ন বয়ান, এবং শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতি ভেঙে পড়তে সময় লাগলো না একদিনও। কাকে দোষ দিবেন? দাম করে লাইভে এসে একটা পক্ষকে দোষ দেওয়া সম্ভব,